কেউ বা থাকে পরম সুখে, আবার কেউ বা থাকে দুঃখে। কারোর হয় সর্বনাশ, আবার কারোর বা হয় পৌষ মাস। কেউ থাকে মহাসুখে অট্টালিকার পরে, আবার কেউ বা থাকে অনেক কষ্টে ফুটপাতেরই মাঝে। কারোর ছেলে মেয়ে যদি খেলনা নিয়ে খেলা করে, অন্যের ছেলে মেয়ে তখন খাইতে পারে। এটাই হলো আমাদের সমাজের চিত্র। কেউ কিন্তু ছোট কিংবা বড় নয়, যার যার স্থান থেকে সেই কিন্তু শ্রেষ্ঠ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে যেহেতু কালকে গেছে পবিত্র ঈদ উল আজহা, কিছুটা এই যে পিরিচ বাটে গ্লাস কাপ বের করতে হয়েছিল, সেইগুলো সকাল সকাল আমি ধুয়ে এইগুলো কিন্তু উল্টো করে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর পানিটা ঝরে গেছে, এগুলো আমি শোকেসে উঠাবো, কিন্তু শোকেসের সামনে কতগুলি কাপড় চোপড়। এই কাপড়গুলো যদি এইখান থেকে না সরাই তাহলে কাজ করব কিভাবে? সেই জন্য তো চলে আসলাম একে একে কাপড়গুলো সব এই যে দড়ি থেকে আমি নামাইয়ে কাঠের উপরে রেখে দিচ্ছি। শুধু তো রেখে দিলে হবে না, এই কাপড়গুলো তো গুছিয়ে রাখতে হবে। তাই এই যে আমি সব এখন নামিয়ে নিলাম, আর একটা একটা করে এখন আবার ঝেড়ে সব কিছু আলনায় ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু তো আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে। সেজন্য অবশ্যই লাইকটা দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন। তো ভিউয়ার্স, আমার কাপড়গুলো এই যে গুছানো হয়ে গেল, একটা গামছা দিয়ে ঢেকে রেখে দিলাম। এইবার চলে গেলাম পরবর্তী কাজে। কি কাজ মনে আছে তো ভিউয়ার্স? ওই যে আমার যে কাপ পিরিচ প্লেট বাটি গ্লাস যেগুলো আমি বের করে রাখছিলাম, ওইগুলোতে এখন শোকেসের ভিতরে গুছায় রাখতে হবে। তার জন্য আমি তালাটা খুলে নিয়ে নিলাম, আর এখন এই যে শোকেসের গ্লাসটাও খুলে নিলাম। আর সব কয়টা কিন্তু আমি হাতের কাছে এনে রাখছি, যেগুলো ওঠানোর প্রয়োজন। এই যে প্রথমে কাপগুলো, সেগুলো আমি প্রথমে রেখে দিয়ে দিলাম এই যে শোকেসের ভিতরে। তা কাপগুলো আমার রাখার ডান। এইবারে রাখবো কি, এইবারে যেহেতু আছে গ্লাসগুলো হাতের কাছে, আগে গ্লাসগুলো তো রাখতেই হবে। তাই এই যে একটা একটা করে গ্লাস রেখে দিচ্ছি। তা গ্লাসগুলো রাখার ডান। আর এইবারে কি রাখবো, এই যে কিছু পিরিচ আছে সেই পিরিচগুলো রেখে দিয়ে দিলাম। আর কি আছে, অল্প কিছু বাইর করছিলাম, তো আর কিছু এই যে বাটি আছে সেগুলো রেখে দিয়ে দিলাম। আরও কিছু বাটি আছে এই যে সেগুলো রেখে দিয়ে দিলাম। তা মোটামুটি আমার হয়ে গেল শোকেসের ভিতরে জিনিসপত্র গোছানো। এখন এই যে গ্লাসটা টেনে লাগাই দিয়ে দিব, আর তারপরে তো তালাটা দিয়ে দিতে হবে। তাই এই যে আমি তালাটা দিয়ে দিলাম। তালাটা দিয়ে তো চাবিটা ওরা জায়গায় রেখে দিতে হবে। তাই এই যে আমার এই যে শোকেসের ভিতরটা গোছানো হয়ে গেল। এবার চলে আসলাম বাইরের কাজে। যেহেতু কিচেনের এইখানটায় এখনও গোছানো হয় নাই, একটু এলোমেলো আছে থালা বাসনগুলো, তাই যে একটা একটা করে সব আমি জায়গায় গুছিয়ে রাখলাম। তো প্রথমে এই যে বোল টোলগুলো গুছিয়ে রাখলাম। দুটো হাঁড়ি ছিল, হাঁড়ি দুটো জায়গায় রেখে দিলাম, জগটাও জায়গায় রেখে দিয়ে দিলাম। আর এখন এই যে একটু মুছে নিতে হবে, যেহেতু টেবিলটা ফাঁকা হয়ে গেছে, তো সেই জন্য এই যে মুছে নিয়ে নিলাম। তাই সুন্দরভাবে আমার টেবিলটাও কিন্তু মোছা একেবারেই ডান। এইবার দেখলাম চুলোটাও একটু ময়লা মতো পড়ছে, যেহেতু এখন এখানে তো আমার একটা কাজকর্ম হবে না, সব প্রায় শেষ। তাই চুলাটা আমি সুন্দর করে একটু মুছে নিয়ে নিলাম, যেহেতু এখন ঝড় বাতাস হয় আর উপর থেকে বালু পড়ে, তো সেই জন্য সবসময় একটু মুছতে হয়। তা যাই হোক, এই যে চুলাটা মুছলাম, চুলোর আশপাশ সব কিছু আমি মুছে নিয়ে নিলাম। তাই এখানে মুছে একেবারেই ডান। এইবার চলে যাচ্ছি পরবর্তীতে ব্রেকফাস্ট এখনও করাই না, যেহেতু সকালবেলার কাজ কাম সেরে তারপরে আমি খাওয়া দাওয়া করি। তাই এই যে ব্রেকফাস্টটা এখনও রয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে আছে কি, একটু সেমাই আছে। তাই এই সেমাইটা দিয়ে আর কি আছে দেখা যাক এখানে, আর আছে রুটি। এই সেমাই আর রুটি দিয়ে আজ সকালবেলা ব্রেকফাস্টটা সারতেই হবে। তা কি আর করার, এখন আমি সকালবেলা কাজ কাম সেরে এখন এবার ব্রেকফাস্টটাও সেরে নিতে হবে। তাই এই যে নিয়ে চলে যাচ্ছি ডাইনিংয়ে। তা ডাইনিংয়ে নিয়ে যাই আগে, তারপরে তো খাওয়া দাওয়া করতে হবে। তাই এই যে আগে রুটিটা নিয়ে নিলাম, তারপরে যে সেমাইয়ের বক্সটা সেটাও নিয়ে নিলাম। তাই এই যে আমার ডাইনিংয়ে আনা হয়ে গেছে। এবার প্লেটটা এনে শুধু খাওয়ার অবসর। তা আমি খেয়ে নেই, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে এইবার চলে আসলাম রান্নার জন্য কিছুটা আলু কুচানো হয়েছে, আর এখানে মশলা পানি কিন্তু বয়েল হয়ে গেছিলো, আর আলু কুচানো পানিটা দিয়ে সুন্দরভাবে মিলাই একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই যে তারপরে কিছুটা পেঁয়াজ, কিছুটা না, এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজটা আছে, তা সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা হয়েছে। আর এখানে কিন্তু মাছের
ডিমটা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অফ ক্যামেরায় করা হয়ে গেছে। তাই বুঝতে পারছেন পেঁয়াজ আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটু ভাজি করা হচ্ছে। আর পেঁয়াজটা সাদা আছে, এটা একটা রিজন আছে তাই না, যেহেতু মাছের ডিমটা অনেকক্ষণ যাবৎ ভাজতে হয়, ভাজতে ভাজতে না ওর সাথে পেঁয়াজটাও একেবারে ভাজা হয়ে যাবে, তাই সেই জন্য পেঁয়াজটা একেবারে সাদা থাকতে থাকতেই দিয়ে দেওয়া হয়েছে। তাই এবার পেঁয়াজটা সুন্দরভাবে এই যে মাছের ডিম আর আলুর সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। যখনই দেখা যাবে যে মাছের ডিমটা হয়ে যাচ্ছে তখনই পেঁয়াজটাও হয়ে যাবে, তা না হলে পেঁয়াজটা যদি ব্রাউন কালার করে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা পুড়ে একেবারে তিতা হয়ে যাবে। তাই তো একটু সাদা থাকতেই দেওয়া হলো, আর এখন একটু ভেজে নিয়ে তাই এই যে ভাজা হয়ে গেছে। আর এখন দেখুন কত সুন্দর আসছে কালারটা মাছের ডিমের। আর মাছের ডিম এটা কিন্তু আমার অনেক পছন্দের, আপনারা কে কে পছন্দ করেন জানাতে ভুল করবেন না। ভাজিটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে একেবারে ভুল করবেন না। তারপরে এবার হচ্ছে ডাউল, এখানে কিছুটা মশারির ডাউল মশলা দিয়ে সিদ্ধ করা হয়েছে, হাফ সিদ্ধ করা হয়ে গেছে, অল্প একটু পানি আছে, তাই যাক সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই মালসাই করে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। আমরা তো এইভাবে করি, যেহেতু আমরা অতি সাধারণ ফ্যামিলিতে বিলং করি, আমাদের হচ্ছে ব্লেন্ডার নাই, আমরা মালসাই করে এইভাবে ডালটারে মানে ব্লেন্ড করে নিই, তাই সেইটাই করে নিচ্ছি। তাই এই যে করা হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে ডালটারে তেলের পর দেওয়ার আগে এখানে একটু ডিম ভাজি করে নিতে হচ্ছে, কারণ ডিমটা ডালের সঙ্গে দেওয়া হবে। আর কেন নেওয়া হচ্ছে যে ডাল তেলে দেওয়ার আগে ডিমটা কেন এই কড়াইতে ভাজি করা হচ্ছে, এইটা কিন্তু আপনাদের কাছে কোশ্চেন রয়ে গেল। ভিউয়ার্স প্লিজ আপনারা জানিয়ে দিবেন আমাকে কিসের জন্য ডাউল তেলে দেওয়ার আগেই ডিমটারে আমি এই কড়াইতে ভাজি করে নিচ্ছি, অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা যাই হোক, এই যে মশলা দিয়ে মানে এখানে ঝাল পেঁয়াজ রসুন মানে যা যা দিতে হয় ডিমের ভিতরে আর কি, সেইটা দিয়ে সুন্দর করে ভাজি করে নিলাম। এখন একটু ফোল্ড করে নিলাম, আর ফোল্ড করে নিয়ে দেখতেই পাচ্ছেন যে হয়ে গেছে। আর এখন কিন্তু একটু চেপে চেপে মানে একসাথে করে নিলাম, ফোল্ডটা হাতে একটু মজবুত হয়। আর এখন কিন্তু এখান থেকে একেবারে কেটে কেটে পিস পিস করে নেওয়া হচ্ছে ডিমটা। তাই যে হয়ে গেছে, আর বেশি জ্বলে গেছে তো তাই একটু সাইডে নামাই নেওয়া হলো কড়াইটা, নিয়ে আর একটু উল্টাই দেওয়া হচ্ছে, যেহেতু ওই পিঠটা এখন আর একটু মানে করতেই হবে, তো সেই জন্য একটু বাইরে নামিয়ে নেওয়া হলো। তো এখন একটু হিটটা কমে আসছে, আর এখন আবার চুলার করে দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই যে ডিমটা ভাজা একেবারেই ডান, আর এখন কিন্তু উঠাইয়ে নিয়ে নিচ্ছি। আর সেই কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার করে ডালটা কিন্তু ঢেলে দেওয়া হয়েছে, তেলের পরে দেওয়া হয়েছে, দিয়ে একটু ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ একটু ঢেকে রাখতে হবে, তা না হলে ফ্লেভারটা কিন্তু চলে যাবে। তাতে কিছুক্ষণ ঢেকে রাখলাম, এখন একটু আলগা করে দিলাম, আর সেই ডিম যেগুলো ভেজে রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিলাইয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স কোশ্চেনটা মনে আছে তো, ওই যে ডাউল তেলের পর দেওয়ার আগে কেন ডিমটা ভেজে নিলাম অবশ্যই কিন্তু বলবেন। তো যাই হোক, হয়ে গেল এই যে ডাউল রান্নাটা। তা কেমন হলো, আর এই ডাউল রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, আমার এই রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। তাই এই পর্যন্তই, ভালো লাগলে বন্ধু এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।